হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে আইএসও বলতে আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশনকে বুঝি। তো আজকে আমার টপিক হলো আইএসও 9001 টু 2021। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। এটা একদম ফার্মাসি যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই বেনিফিটেড হবে বলে আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকে টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, আজকে আমি আসলে যে টপিকসগুলো কভার করতে চাচ্ছি, প্রথমে হলো ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি আলোচনা করব। ফাংশনটা নিয়ে কথা বলবো, অর্থাৎ আইএসওর ফাংশন কি। হিস্টোরি নিয়ে কথা বলবো, আইএসওর হিস্টোরি কি, অবজেক্টিভ কি, এবং ফাইনালি থাকবে বেনিফিটস। ভিউয়ার্স, এটা হচ্ছে আইএসওর পার্ট 1। পরবর্তীতে যে আইএসওর রুলস প্রিন্সিপালগুলো আছে সেগুলোর উপর আমি ভিডিও তৈরি করব। তো এখন হচ্ছে আমি জাস্ট আজকে ইন্ট্রোডাক্টরি আলোচনা করছি আইএসও জিনিসটা কি। So ISO 9000 is a series of standards development and published by the ISO that define, establish and maintain an effective quality assurance system for manufacturing and service industries. Okay, now এখানে এই পয়েন্টটাই বলা হচ্ছে যে আইএসও দ্যাট ডিফাইন, এস্টাবলিশ অ্যান্ড মেনটেন, অর্থাৎ এদের প্রধান কাজ হচ্ছে ইফেক্টিভ কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করার জন্য এরা সুনির্দিষ্ট কিছু বিধিমালা, নিয়ম নীতি কী করে, জারি করে। আইএসও অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এরা হচ্ছে একটা সংস্থা। তাদের কাজ হলো আপনি যে কোম্পানি তৈরি করছেন বা আপনি কোনো কোম্পানি রান করছেন বা আপনি কোনো বিজনেস রান করতে যাচ্ছেন, তো তাদেরকে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মালা আর কি নির্ধারণ করে দেওয়া, যাতে তারা সুষ্ঠুভাবে বিজনেসটা করতে পারে এবং সুষ্ঠুভাবে কোয়ালিটি সম্পন্ন ইনগ্রিডিয়েন্ট তৈরি করতে পারে এবং কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারে। আইএসওর মূল মানে আইএসও 9000 সিরিজের মূল নীতিটাই কিন্তু এই জিনিসটা। ওকে, সো নাও চলে যাব ফাংশানে। ফাংশনটা কি? ফাংশন হচ্ছে আইএসওর যে ফাংশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, তারা এই যে স্ট্যান্ডার্ড রুলস তৈরি করে দেয়, এটার ফাংশন কি, মানে এই সংস্থাটা আসলে কি কাজে আমরা ব্যবহার করি। প্রথমে হচ্ছে ইট সার্ভ অ্যাজ এ সেফটি গার্ড ফর দ্য কাস্টমার। যেহেতু এরা খুবই সুন্দর কিছু নিয়ম নীতিমালা তৈরি করে দেয়, যেখানে আপনার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন হবে, কারণ তারা ক্লিননেস, বিভিন্ন একটা কোম্পানি স্টার্ট করতে গেলে বা আপনি যদি ম্যানুফ্যাকচারিংয়ের দিকে তাকান, আপনি কোনো কিছু ম্যানুফ্যাকচার করতে যাচ্ছেন, তো সেখানে কিন্তু প্রথম কনসার্ন হবে এনভায়রনমেন্ট। আপনার এনভায়রনমেন্টটা যতটা ক্লিন হবে, আপনি যাই ম্যানুফ্যাকচার করেন না কেন অবশ্যই সেটা কোয়ালিটি সম্পন্ন হবে। তো এই যে কিছু নির্দিষ্ট নিয়ম নীতিমালা তারা কি করছে, তৈরি করে দিচ্ছে, এতে কি হবে, কাস্টমাররা কিন্তু সেফগার্ডে থাকবে, কারণ কাস্টমাররা এটা বুঝবে যে যে প্রোডাক্টটা আমি নিচ্ছি সেটা কোয়ালিটি সম্পন্ন। ওকে, নাও হলো দে মেক ট্রেড বিটুইন দ্য টু কান্ট্রিজ। এরা আসলে দুই দেশের মধ্যে বিজনেসটাকে অনেক স্মুথ করে। আপনি যদি সুন্দরভাবে কোনো কিছু ম্যানুফ্যাকচার করেন, যথেষ্ট ক্লিন থাকে আপনার ম্যানুফ্যাকচারিং এরিয়া, অন্য রুলস রেগুলেশন আপনি ফলো করেন, তাহলে কি হবে, অন্যান্য দেশের যারা ইন্টারন্যাশনাল পর্যায়ের বায়ার্স আছে তারা কিন্তু আপনার কোম্পানির প্রোডাক্ট দেখে আকৃষ্ট হবে। সো এই জন্য এই কথাটা বলা হচ্ছে, দে প্রোভাইড দ্য টেকনোলজি টু দ্য গভর্নমেন্ট ফর হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট, লেজিসলেশন। ওকে, এখানে বলা হচ্ছে যে তারা যে টেকনোলজিটা আর কি দিয়ে থাকে বা যে বিধিমালাগুলো দিয়ে থাকে সেগুলো গভর্নমেন্টের হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট সব কিছু আর উপর যাচাই করে বা সব কিছু মাথায় রেখেই কিন্তু মানে ওই যে নিয়ম নীতিমালা বা রুলস রেগুলেশনগুলো তৈরি করে, সব কিছু এই পয়েন্টগুলো তারা মাথায় রেখেই কিন্তু তৈরি করে। দেন হচ্ছে দে হেল্পস ইন ট্রান্সফারিং টেকনোলজি টু ডেভেলপিং কান্ট্রিজ। আচ্ছা,
তারা কি করে, টেকনোলজি ট্রান্সফার করতে হেল্প করে বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে, অর্থাৎ উন্নয়নশীল মানে আপনার ডেভেলপ যে কান্ট্রিগুলো যারা ব্যবসা করছে, নতুন নতুন পর্যায়ে যাচ্ছে, তাদেরকে বিভিন্ন নতুন নতুন টেকনোলজি যে টেকনোলজিগুলো তারা ইউজ করে তাদের ব্যবসা আরও ভালো করতে পারে, তো এই ধরনের টেকনোলজি ট্রান্সফার করতে সাহায্য করে। দেন হচ্ছে দে অলসো হেল্পস ইন ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই অফ প্রোডাক্ট, অর্থাৎ শুধু যে তারা এতটুকুই করে তা না, তারা ম্যানুফ্যাকচারিং এবং ডেভেলপমেন্টেও অনেক বেশি হেল্প করে থাকে কোম্পানিগুলোকে। দেন চলে যাচ্ছি হিস্ট্রিটা কি, এখানে আমি কিছু পয়েন্ট তুলে ধরেছি যেগুলো আইএসও রিলেটেড পয়েন্ট। আমি এখানে একটু বলে নিই, আইএসও কিন্তু আপনি যদি কোম্পানিতে যান, বিশেষ করে আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে যদি যেতে যান, সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসার চান্স থাকে। তো আপনি যেমন থিওরিটিক্যালে আইএসও নিয়ে আমাদের পড়তে হয়, ভাইভা বোর্ডেও কিন্তু পড়ার দরকার আছে। আপনার যদি একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে তো আপনার বুঝতে অনেকটাই সহজ হবে। তো এখানে হিস্ট্রিটা হলো আইএসও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ফর স্ট্যান্ডার্ডাইজেশনস, এটা 1947 সালে ফাউন্ডেড ইন 1947 বাই এ গ্রুপ অফ ডেলিগেটস ফ্রম 25 সেঞ্চুরিজ। ওকে, অর্থাৎ 25 সেঞ্চুরিতে 1947 সালে প্রথম এই বিষয়টা আসলে তারা আলোচনা করে বা স্টার্ট করার চিন্তা ভাবনা করে। এদের ইনিশিয়াল গোল হচ্ছে টু এনশিওরিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস আর সেফ, রিলায়েবল অ্যান্ড অফ গুড কোয়ালিটি, অর্থাৎ এদের মূল মন্ত্রই হলো যে কোনো সার্ভিস হোক, প্রোডাক্ট হোক, যেটাই আপনার, যদি আপনি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেন বা আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করেন কাস্টমারকে, সেগুলো জানি কোয়ালিটি সম্পন্ন হয়, সেটা এনশিওর করাই হচ্ছে এদের প্রধান কাজ। এবং সেইটা মাথায় রেখেই তারা বিভিন্ন ধরনের প্রিন্সিপাল, রুলস, রেগুলেশন তৈরি করে এবং যেটা কোম্পানি কর্তৃক ফলো করলে তারা প্রফিটে থাকে। ওকে, বিকজ অফ কাস্টমার স্যাটিসফাইড হয়। দেন হচ্ছে চলে যাচ্ছি, এদের হেডকোয়ার্টার হলো জেনেভা, সুইজারল্যান্ডে। দ্য ভেরি ফার্স্ট আইএসও স্ট্যান্ডার্ড পাবলিশড ইন 1951। ওকে, 1951-এ এইটা আসলে প্রথম পাবলিশড হয়, আর চিন্তা ভাবনা করা হয় 1947-এ। অফিসিয়ালি 1951-এ এইটা পাবলিশ করে। টুডে ইট হ্যাজ মেম্বার্স ফ্রম 164 কান্ট্রিজ, অর্থাৎ এইটা যে শুধু সুইজারল্যান্ডের গভর্নমেন্টই তৈরি করে তা না, এই সংস্থাটার আন্ডারে 164টা কান্ট্রিজ আছে, অর্থাৎ 164 কান্ট্রিজের বিভিন্ন এই পর্যায়ের লোকজন আর কি স্ট্যান্ডার্ড রুলস তৈরি করে থাকে। শুধুমাত্র সুইজারল্যান্ডের মানুষই যে তৈরি করে তা কিন্তু নয়, এর আন্ডারে আসলে আরও 164টা কান্ট্রি রয়েছে এবং এদের কাজই হলো স্ট্যান্ডার্ড রুলস তৈরি করে দেওয়া, যেটাতে আপনার কোম্পানি আরও বেশি প্রফিট করতে পারে, কাস্টমার স্যাটিসফাইড করতে পারে, মোট কথা আপনি বিজনেসটা সুন্দরভাবে রান করতে পারে। দেন চলে যাচ্ছি, এখানে আমি কিছু প্রসপেক্টিভ, অর্থাৎ আইএসওর হিস্ট্রি যদি আলোচনা করা হয়, সেক্ষেত্রে আইএসও প্রথম 9001 1987, অর্থাৎ 1987-এ তারা যে আইএসওটা পাশ করেছিল, অর্থাৎ যে রুলস রেগুলেশন ছিল, সেটার মেইন ফোকাস ছিল প্রসিডিওরসের উপর, অর্থাৎ কি কি প্রসিডিওর ফলো করে আপনি ম্যানুফ্যাকচার করছেন সেটার উপর তারা ফোকাস করে, অর্থাৎ প্রসিডিওরে আপনার কি কি সেফটি প্রিকশন নিতে হবে, কি কি টেস্ট করতে হবে, মোট কথা তাদের মূল লক্ষ্য ছিল প্রসিডিওরসটাকে সুন্দর এবং সফল করা। ওকে, যাতে কাস্টমার স্যাটিসফাইড হয়, অর্থাৎ 1987-এ তারা ফোকাস করে প্রসিডিওরসের উপর। দেন হচ্ছে আবার এটা একটু চেঞ্জ হয় 9001 to 1994, অর্থাৎ 87-এ একবার, দেন হচ্ছে 94-এ আবার এটাকে রিভিউ করা হয় এবং তখন ফোকাস করা হয় প্রিভেন্টিভ অ্যাকশানে, অর্থাৎ প্রথমে তো প্রসিডিওরসটা তারা সুন্দর করেছিলই, পরে আরও একটু নতুন করে রিভিউ করে এবং সেখানে অ্যাড হয় প্রিভেন্টিভ অ্যাকশন, অর্থাৎ প্রিকশনগুলো বা আপনার প্রতিরোধ করার যে দেখা গেলো যে আপনার কোনো ম্যানুফ্যাকচারিংয়ে প্রোডাক্ট কন্টামিনেট হচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, তো সেগুলো আপনি কিভাবে সলভ করবেন, কিভাবে প্রিভেন্ট করবেন, সেই অ্যাকশনগুলোর উপর বেশি ফোকাস করা হলো। দেন আইএসও 9001 2000, অর্থাৎ 94-এর পরে 2000 সালে আবার এটাকে রিভিউ করা হয় এবং তখন ফোকাস করা হয় প্রসেস অ্যাপ্রোচ এবং PDCA, অর্থাৎ
P for plan, D for do, C for check এবং A for act। পরবর্তীতে আমি এটার উপর আলাদা করে ভিডিও করব। এখন জাস্ট আমি এতটুকুই বলছি যে 2000 সালে যখন এটা রিভিউ করা হয় তখন আসলে প্রথমে তো ছিল প্রসিডিওর, দেন আসছে প্রিভেন্টিভ অ্যাকশন, তারপরে 2000 সালে আরও নতুন দুইটা জিনিস অ্যাড করা হয়, সেটা হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ আর PDCA। দেন হলো সেটা আবার 2008-এ রিভিউ করা হয় এবং তখনও ফোকাস করা হয় অ্যাপ্রোচ এবং PDCA-এর উপর, অর্থাৎ প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, এই চারটা জিনিসের উপর ফোকাস করা হয়। এবং সর্বশেষ যেটা আসে সেটা হচ্ছে ISO 9001:2015 এবং তখন রিভিউ করার সময় ফোকাস করা হয় রিস্ক এবং অপরচুনিটিসে। অর্থাৎ আমরা জানি আপনি বিজনেস করতে গেলে সেখানে রিস্ক থাকবে, পাশাপাশি আপনার সুযোগও থাকবে। তো এই রিস্ক এবং অপরচুনিটি অর্থাৎ রিস্ক প্লাস সুযোগ সুবিধা আপনি কিভাবে সৎ ব্যবহার করতে পারেন বা কিভাবে কাজে লাগিয়ে আপনি আরও বেশি প্রফিট করতে পারেন, স্যাটিসফ্যাকশন আদায় করতে পারেন কাস্টমার থেকে, সেইটা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করে কি করা হয়, রুলস দেওয়া হয়। তো এখন পর্যন্ত এই যে লাস্ট রিস্ক এবং অপরচুনিটি পর্যন্ত, এই যে 2015 থেকে এই 2021 এই পর্যন্ত কিন্তু নতুন কোনো রিভিউ আর হয়নি, সেই রুলসগুলো এখনও রয়ে গেছে। বিকজ 2015-এ তারা যে রিস্ক এবং অপরচুনিটি নিয়ে অ্যানালাইসিস করেছিল, এটা ধরা হয় যে এটা সবচেয়ে বেটার ISO রুলস ছিল। ওকে, সো এই জন্য ওখান থেকে 2021 পর্যন্ত এখন আর নতুন কোনো রিভিউ করা হয়নি, এগুলোই হচ্ছে আপনার কি করা হচ্ছে, কন্টিনিউ করা হচ্ছে। সো নাও অবজেক্টিভ হচ্ছে প্রথম যেটা, টু ফ্যাসিলিটেট ইন্টারন্যাশনাল ট্রেড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ এরা যেটা করে যে এদের প্রধান উদ্দেশ্য হলো ইন্টারন্যাশনাল ট্রেড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ আপনি যে গুড বা সার্ভিসেসটা প্রোভাইড করছেন, গুডস বলতে আপনি যে প্রোডাক্টগুলো প্রোভাইড করছেন ম্যানুফ্যাকচার করে, আর সার্ভিস বলতে আপনি যদি কোনো সার্ভিস রিলেটেড বিজনেস করেন বা সার্ভিস প্রোভাইড করেন কাস্টমারকে, তো সেগুলোকে তাদের মান এতটা উচ্চ করার চেষ্টা এতটা উন্নত করার চেষ্টা করা হয় যেন সেটা ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত মর্যাদা পায়। অর্থাৎ একদম ইন্টারন্যাশনাল, যত ছোট কোম্পানি হোক না কেন, যত ছোট সার্ভিসই আপনি প্রোভাইড করে থাকেন না কেন, বা কোনো ছোট প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছেন, যাই করে থাকেন, এই রুলস রেগুলেশনগুলো ফলো করলে আপনি সেই যে প্রোডাক্টটা তৈরি করবেন বা যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটা একদম ইন্টারন্যাশনাল লেভেলের স্যাটিসফ্যাকশান দেবে কাস্টমারকে। ওকে, দেন হচ্ছে টু অবটেইন কম্পিটিটিভনেস বাই অবটেইনিং রিকোয়ার্ড কোয়ালিটি ইন এ কস্ট ইফেক্টিভ ওয়ে। এখানে বলা হচ্ছে যে আপনি যদি কোনো একটা বিজনেসে যান তো সেখানে কম্পিটিশান আসবে, তো সেই কম্পিটিশানটা আপনি কিভাবে ওভারকাম করবেন বা কিভাবে বিট করবেন, সেটা হলো আপনি যদি এই রুলস এবং রেগুলেশনগুলো ফলো করেন এবং তখন হয়তো বা দেখা যাচ্ছে যে আপনি যদি নতুন আসেন, আপনি একটু দাম কমাই দিলেন বা আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন সেটার কস্ট একটু কমাই দিলেন। সো দিস ইজ কল্ড কস্ট ইফেক্টিভ ওয়ে। ওকে, এবং আপনি একটু কম দামে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বিক্রি করলেন, তাহলে কি হবে, কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে, স্যাটিসফাইড হবে এবং আপনি আস্তে আস্তে উপরের দিকে যাবেন বা আপনার প্রোডাক্টের কাটতি বাড়বে, অর্থাৎ আপনার প্রোডাক্ট মানুষ কিনতে যাবে যে কম দামে আমি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাচ্ছি। তো এইটাও হচ্ছে একটা অবজেক্টিভ অফ ISO। এবং সবশেষ হচ্ছে প্রমোটিং এ টোটাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম। এরা মূলত কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমের দিকে খুবই স্পেশাল নজর রাখে, যেহেতু এদের মূল উদ্দেশ্যই হলো আপনি যাই তৈরি করেন না কেন সেটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়, অর্থাৎ সেটার যেন খুব গুণগত মান থাকে, যেটাতে কাস্টমার খুবই খুশি হয় এবং তাদের স্যাটিসফ্যাকশন লেভেল 100-এ 100% থাকে। সো এই হচ্ছে তাদের অবজেক্টিভস। দেন চলে যাচ্ছি বেনিফিটসগুলোতে। আচ্ছা, আমি যে এতক্ষণ করলাম, আমি এতক্ষণ বললাম যে আমি আমার বেনিফিট কী, আমি ISO স্ট্যান্ডার্ডাইজেশনগুলো আপনি বিজনেসে ইউজ করলে আপনি কিভাবে উপকৃত হবেন বা কী বেনিফিট পাবেন। বেনিফিটগুলো হলো
ইয়োর কাস্টমার্স গেট কনসিস্টেন্ট কোয়ালিটি প্রোডাক্টস। প্রথম যেটা হচ্ছে যে আপনি যদি ISO 9000 সিরিজের রুলস রেগুলেশন ফলো করে প্রোডাক্ট তৈরি করতে চান তো বা সার্ভিস প্রোভাইড করতে চান, সেক্ষেত্রে আপনার যে কাস্টমাররা থাকবে তারা কিন্তু দীর্ঘদিন ধরে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবে। ওকে, যার ফলে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাওয়ার জন্য আপনার সাথে এবং কাস্টমারের মধ্যে একটা গুড রিলেশন ক্রিয়েট হবে। দেন ইজি মার্কেট এন্ট্রি ফর ইয়োর প্রোডাক্টস। আপনি যদি গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করেন তো সহজেই কিন্তু সেটা মার্কেটে চাহিদা সম্পন্ন হবে এবং তার মার্কেট ধরতে সময় লাগবে না, অর্থাৎ সে বাজারে অনেক তাড়াতাড়ি কি করতে পারবে, সেল হতে পারবে। দেন হলো এলিমিনেট প্রসেস ইরর্স অ্যান্ড ইনএফিসিয়েন্সি। যেহেতু আপনি যদি এই রুলস রেগুলেশনগুলো ফলো করেন, এইটার মাধ্যমে আপনি বিজনেস স্টার্ট করেন, এদের নির্দিষ্ট কিছু রূপরেখা থাকে সেটা ফলো করেন, তো সেতে কি হবে যে আপনি যে প্রসেসটা ফলো করে প্রোডাক্ট তৈরি করছেন বা যে প্রসেসটা দিয়ে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছেন, সেই প্রসেসে যদি কোনো সমস্যা থাকে, ইরর থাকে সেগুলো, বা ইনএফিসিয়েন্সি থাকে, অর্থাৎ তার যদি কোনো অক্ষমতা থাকে সেই প্রসেসে, সেগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে কি করতে পারবেন, সারাই করে নিতে পারবেন বা সুন্দরভাবে সেগুলো এলিমিনেট করে প্রসেসটাকে আরও আপডেটেড করতে পারবেন। আপডেটেড করে যখন আপনি আপডেটেড প্রসেসে প্রোডাক্ট তৈরি করবেন, স্বাভাবিকভাবে সেটা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন হবে। দেন যেটা হলো ইজি অ্যাপ্রুভাল ব্যাঙ্ক লোনস অ্যান্ড বিজনেস লাইসেন্স। আপনি যদি ISO সিরিজ ফলো করেন, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক লোন এবং বিজনেস লাইসেন্স পেতে অনেকটা সুবিধা হবে। ইনহ্যান্স কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা আমি আগেই বলেছি, কাস্টমার স্যাটিসফ্যাকশন হাই হবে। ইন্টারনাল ইফেক্টিভনেস অ্যান্ড ইফিসিয়েন্সি, অর্থাৎ আপনার ইন্টারনাল ইফেক্টিভনেস এবং ইফিসিয়েন্সির ক্ষেত্রেও আপনি বেনিফিটাইড হবেন। ওকে, আপনি যদি ISO সিরিজগুলো কি করেন, ফলো করেন। তো ভিউয়ার্স, আজকে আর সবশেষে হচ্ছে ইনক্রিজড মার্কেট শেয়ার অ্যান্ড প্রফিটেবিলিটি। একটা হলো ইন্টারনাল ইফেক্টিভনেস এবং ইফিসিয়েন্সি বেনিফিটাইড হবে, এবং সবশেষে হচ্ছে ইনক্রিজড মার্কেট শেয়ার এবং প্রফিটেবিলিটি। দ্যাট মিন আপনি যখন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করবেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন যখন হাই হবে, স্বাভাবিকভাবে কাস্টমাররা আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে, যার কারণে আপনার মার্কেট শেয়ারটা বাড়বে এবং আপনার বিজনেসের প্রফিটও বাড়বে। সো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ISO 9000 সিরিজের, অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কাস্টমারকে দেওয়া, তার স্যাটিসফ্যাকশন হাই করা এবং আপনার বিজনেসের প্রফিটটা বাড়ানো। তো ভিউয়ার্স, এটা ছিল আজকে ইন্ট্রোডাক্টরি আলোচনা। পরবর্তীতে আমি আরও ডিটেলস ভিডিও করব। থ্যাংকস ফর ওয়াচিং।